তবে কি এবার মসজিদের মাইক নামিয়ে কঠিনভাবে ফেঁসে গেলেন শুভেন্দু অধিকারী? একই রায় দিলেন কলকাতা হাইকোর্ট। বিদ্রোহী তৃণমূলের 20 জনের সাংসদ পদ বাতিল। আজকে কলকাতা হাইকোর্টে মসজিদে মাইকে আজানের ব্যাপারে জজ সাহেব অর্ডার দিয়েছে যে আমরা কোনো অর্ডার দিইনি, মাইক নামানোর জন্য বলিনি বা আজানের কতটা ডেসিবেল হচ্ছে এরকম কোনো কিছু আমরা কিছু বলিনি। লোহিত সাগর দিয়ে ভারতের সব ধরনের পণ্যবাহী জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথিদের সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, পরিস্থিতি এতটাই জটিল, সুপ্রিম কোর্টে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মামলা করা হয়েছে এই 20 সাংসদের অবস্থা নিয়ে। এই 20 জন সাংসদের সদস্যপদ খারিজ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, সংবিধানের 10 শিডিউল অনুযায়ী। রচনা ব্যানার্জি যে সুবিধাবাদী সেটা উনি নিজেই স্বীকার করলেন। কি বললেন? তৃণমূল হেরে গেছে তাই বিজেপিতে জয়েন করে নিয়েছে। তৃণমূল যদি জিততো তাহলে তৃণমূলেই থাকতো। নাও এবার বাঁশ খাও। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবারও ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন ভারতের বিতর্কিত যোগগুরু রামদেব। একই সঙ্গে ভারতীয়দের একটু ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। 2024 সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে আবারও অনুরোধ করেছে বাংলাদেশ। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি নয়াদিল্লি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য আবারও অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ লক্ষ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক অপরাধীদের প্রত্যাপনের অনুরোধে দ্রুত পদক্ষেপ নিতে ভারতীয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে ঢাকা। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারতের আদালতে কিন্তু শুভেন্দু অধিকারী ফেঁসে যাচ্ছে। কারণ হলো প্রিয় দর্শক, ভারতের আদালত থেকে এই মসজিদ থেকে মাইক, এমনকি প্রিয় দর্শক মন্দির থেকে মাইক, এই সব কিছু কিন্তু নোটিশ বা আদেশ দেননি, বরঞ্চ এই সবগুলো তার মন গড়া আইন অনুযায়ী করছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, এখন কিন্তু এসে সেই শুভেন্দু অধিকারী ফেঁসে যাচ্ছে। প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, ভারতের একজন দেবগুরু তিনি বলেছেন যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান এই 3টি রাষ্ট্র নাকি একদিন পুরোপুরি ভারতের অংশ হয়ে যাবে। প্রিয় দর্শক, সেই দেবগুরু তিনি উল্লেখ করেছেন যে এই 4টি রাষ্ট্র মিলে একদিন একটি রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রের নামটি হবে ভারত। প্রিয় দর্শক, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন তাও অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই দেবগুরু যে এই কথাটি বলেছেন এই কথাটি কতটুকু যুক্তিসম্মত তা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু ভিডিওর শুরুতে যে আরো ভিডিওর অংশবিশেষগুলো দেখে শুরু করেছিলাম সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিও সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। কলকাতা হাইকোর্টে মসজিদে মাইকে আজানের ব্যাপারে একটা মামলা ছিল। মামলায় অনারেবল জাস্টিস ভগবতী চক্রবর্তী অর্ডার দেয় যে এই আমাদের যে পিটিশনটা ছিল পিটিশনটা ডিসমিস করে দেয়, কারণ সরকারের উকিল বলে যে আমরা কোনো অর্ডার দিইনি, মাইক নামানোর জন্য বলিনি বা আজানের কতটা ডেসিবেল হচ্ছে এরকম কোনো কিছু আমরা কিছু বলিনি। তো জজ সাহেব অর্ডার দিয়েছে যে এইরকম কোনো অর্ডার হয়নি যে মসজিদ থেকে মাইক নামাবে বা আজান বন্ধ করবে। তো এর জন্য কলকাতা হাইকোর্টের অর্ডার দিল যে এই কেসটা ডিসমিস করে দিল, এবং ডিসমিস করে এটাই বললো যে এরকম ওরাল কিছু করা আমরা মানব না। ঠিক আছে, যদি আপনাদের কাছে কোনো লিখিত কিছু অর্ডার থাকে তাহলে নিয়ে আসেন, তাহলে মানব। এবং সরকারের উকিল এখানে জানালো যে আমরা কোনো অর্ডার দিইনি, সরকার থেকে কোনো অর্ডার নেই। তো আমি মসজিদ কর্তৃপক্ষ, মুয়াজ্জিন বা ইমাম সাহেবকে বা কমিটিকে আমি এটাই বলবো যে যদি কোনো পুলিশ বা সিভিক বা কোনো অথরিটি যদি আসে, ওনাদের কাছ থেকে রিটেন যাবেন যে মসজিদে আজান বন্ধ করা বা মাইক নামানোর জন্য কোনো অর্ডার আছে। যদি রিটেন থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। আর যদি রিটেন যদি না থাকে তাহলেও আপনি ওই কর্তৃপক্ষ বা ওই সিভিক বা ওই অফিসারের বিরুদ্ধে ওসি হোক বা এসআই হোক রিটেন একটা কমপ্লেন মসজিদ থেকে মাইক নেমেছে পার্টিকুলার সেই অফিসারের নামে উদ্বোধন করতে হবে এসপি, হোম সেক্রেটারি, এনাদের কাছে আপনারা রিটেন ভাবে কমপ্লেন দিন। যদি আপনারা যদি কমপ্লেন না দেন তাহলে আজকে আমাদের পিছনে কিছু লোক যে মাইকটা নামানোর জন্য একদম উল্টে পড়ে লেগেছে, কিন্তু ওই ওরাল অর্ডারে আমাদের যারা ভদ্রলোক শান্ত লোক এনারা মাইকটা নামিয়েছে। আমরা দয়া করে বলবো যে ওই অফিসারের বিরুদ্ধে যে এত তারিখে ওই অফিসার এসে মাইকটা নামিয়েছে, আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে, ওনার কাছে ওনারা আবার লিখিয়েও দিয়েছে যে এই মাইক আমি নিয়েছি বা বক্স নিয়ে গেছি, যে জিনিসগুলো নিয়েছে লিখিত আপনাদের আছে, সেই অফিসারের নামে আপনারা কমপ্লেন করেন। আজকে যদি কমপ্লেন না করেন তাহলে পরবর্তীকালে আবার একটা কাজে, কেন পুলিশকে আপনারা ভয় পাবেন না। পরিস্থিতি এতটাই জটিল,
উটকো আইনি ঝামেলা এড়িয়ে যাওয়ার জন্য এদেরকে শুধুমাত্র ওই বসার জায়গার ব্যবস্থা করে দিয়ে দায় সেরেছে বিজেপি। এমনকি পরিস্থিতি আরো জটিল করে তুলেছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি এতটাই জটিল করে তুলেছে যে আগামী দিনে এই 20 জন সাংসদের সাংসদ পদটাই বাতিল হবে কেন প্রশ্ন উঠছে। উত্তর আজকে আমাদের পর্বে আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যে কথা দিয়ে শুরু করেছিলাম যে এই 20 জন সাংসদ তৃণমূল কংগ্রেস থেকে বিদ্রোহী হয়ে এনসিপিআই দলে মার্জ হয়েছেন, কিন্তু সংসদ ভবনে যখন এরা বক্তব্য রাখছেন একাধিকবার বলেছি তাদের নামের তলায় এনসিপিআই দল দেখাচ্ছে না, দেখাচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, কিন্তু তারা বলছে তারা এনসিপিআই দলের সদস্য। কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ ব্যানার্জি, সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি সকল এনসিপিআই দলের সদস্য, তারা তো তৃণমূল কংগ্রেসের নয়। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরাসরি লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পৌঁছে যাওয়া হয়েছিল, গিয়ে বলা হয়েছিল যে আপনি একটা সিদ্ধান্ত নিন, হয় এই 20 জন সাংসদকে এনসিপিআই দলের মর্যাদা দিন অথবা এই 20 জন সাংসদের সাংসদ পদ বাতিল করুন। এইভাবে মাঝখানে তো কোনো কিছু হতে পারে না। তারা আমাদের দলের প্রতীকে জিতে এসেছে, অন্য দলে মার্জ হয়ে গিয়েছে, কিন্তু লোকসভার মধ্যে তাদের কোনো পরিচিতি নেই, তারা এখনো তৃণমূল কংগ্রেসের পরিচিতিতেই পরিচিত হচ্ছে। কিন্তু ওম বিড়লা কি করলেন? ওম বিড়লা এই এনসিপিআই দলের যে 20 জন সাংসদ তাদেরকে বসার জন্য তৃণমূল কংগ্রেস, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস থেকে আলাদা হয়ে বসার জন্য ব্যবস্থা করে দিলেন, কিন্তু এদের এনসিপিআই দলের মর্যাদা দিলেন না, আবার এদের সাংসদ পদও বাতিল করলেন না, মাঝখানে ঝুলিয়ে রেখে দিলেন। ধরি মাছ না ছুঁই পানি গোছের অবস্থা। ফলত এই 20 জন সাংসদের মনেও বেশ দুশ্চিন্তা, কি হবে, আমরা কি তৃণমূলেই থেকে গেলাম? তাহলে কি শেষ পর্যন্ত আবার কালীঘাটেরই শরণাপন্ন হতে হবে? তাহলে যে এত ঢাকঢোল বাজিয়ে এনসিপিআই দলে মার্জ হলাম, কেউ কেউ আবার আশা করেছিলেন না এবার সরাসরি বিজেপিতেই চলে যাব, মন্ত্রী হব, সেই গুড়েও মোটামুটি বালি পড়ে গেছে। তার কারণ বিজেপি ভাবছে এই 20 জন সাংসদের বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মামলা করা হয়েছে। যেহেতু স্পিকার ওম বিড়লা এই 20 জন সাংসদকে সাংসদ পদ থেকে বরখাস্ত করেননি, এমনকি এনসিপিআই দলের মর্যাদাও দেননি, সুতরাং তৃণমূল কংগ্রেস বলেছিল আমরা 7 দিন অপেক্ষা করব, 7 দিনের মধ্যে যদি সিদ্ধান্ত না আসে তাহলে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবো। দেখা গেল তৃণমূল কংগ্রেস 7 দিন অপেক্ষা করেনি, 7 দিন অতিক্রান্ত হওয়ার আগেই সুপ্রিম কোর্টে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মামলা করা হয়েছে এই 20 সাংসদের অবস্থা নিয়ে। করেছিলাম দুটো কারণে, এক হচ্ছে আমাদের সিটিং চেঞ্জ করা হয়েছে এবং আমাদের সিটগুলো অন্য বিজেপির সাথে যারা গেছে এনসিপিআই এমপি, যদিও তাদেরকে কোনো রেকগনিশন অফিসিয়ালি এখনো দেওয়া হয়, তো আমরা স্পিকারকে যখন হাউস শুরু হয়েছিল খুব সম্ভবত জুলাই মাসের 23-24 তারিখ নাগাদ আমি এসেছিলাম এবং আমাকে বলেছিল একটা লিখিত চিঠি দিতে, সেই চিঠিটাও 26-27 তারিখ নাগাদ জমা হয়েছিল, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই ফলো আপ করতে আমি সৌগত রায়, কীর্তি আজাদ, প্রতিমা মণ্ডল আমরা গেছিলাম এবং কল্যাণদা সাসপেনশন নিয়ে আমরা বলেছি যে আপনি কথা দিয়েছিলেন যে আবার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন, সেটাও আপনি কিছু করলেন না। তো ওনার কাছে তো কোনো সদুত্তর নেই, উনি কিছু বলতে পারেননি, উনি বলেছেন নেক্সট সেশনের আগে আমি এগুলো করে দেবো। আমি বললাম এই সেশন তো দেখতে দেখতে হয়ে গেল, আমরা তো এসছি জুলাই মাসের 22-23 তারিখ, আজকে প্রায় আগস্ট মাসের 12 তারিখ, 20 দিন ধরে আপনি কিছুই করলেন। ওনার কাছে কোনো সদুত্তর নেই। আপনি হয় তাদেরকে এনসিপিআই রেকগনিশন দিয়ে দিন, আপনি রেকগনিশনও দিচ্ছেন না, আপনি আমাদের টাইম থেকে কেটে তাদের বলবার সুযোগ করে দিচ্ছেন। তারা যখন বক্তব্য রাখছে তাদের নামের পিছনে পাশে লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। যারা বক্তব্য রেখেছেন এই গ্রুপ থেকে তথাকথিত এনসিপিআই এর এমপিরা, তাদের নামের পাশে লেখা থাকছে এআইটিসি। তারা জোড়াফুল প্রতীক চিহ্নে নির্বাচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে নির্বাচিত, আর এসে এখন বলছে এনডিএ কে সমর্থন করছে। 10 শিডিউল যদি আপনি দেখেন তাহলে ডিসকোয়ালিফিকেশন ছাড়া আর তো কোনো উপায় নেই। তো আমরা এটা জুন মাসেও যখন ডিসকোয়ালিফিকেশন পিটিশন ইন্ডিভিজুয়ালি 20টা মুভ করা হয়েছিল তখনও স্পিকারকে বলেছিলাম, আজকে প্রায় 2 মাস হয়ে গেল, কোনো সদুত্তর নেই। আজকেও একই কথা বলেছি এবং সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে যে 3 মাসের মধ্যে স্পিকারকে বিবেচনা করতে হবে। স্পিকার যদি বিবেচনা না করে তখন সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আমরা দাবি করব। এবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি যেদিকে এগোবে, যেই মামলা কপিল সিবাল উদ্ধব ঠাকরের শিবসেনার হয়ে লড়ছেন, সেই মামলার গতি প্রকৃতিকে মাথায় রেখে যদি ধরা যায় সেক্ষেত্রে এই 20 জন সাংসদের সদস্যপদ খারিজ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা, সংবিধানের 10 শিডিউল অনুযায়ী। এবার সুপ্রিম কোর্ট থেকে যদি এই 20 সাংসদের সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়, সেই নির্দেশ লোকসভার স্পিকার ওম বিড়লা মানতেও পারেন, নাও মানতে পারেন। তার কারণ লোকসভা আইনসভা, সেই আইনসভা সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু একটা উৎকট ঝামেলা তো রয়েই গেল, হয় তাদেরকে এনসিপিআই দলের মর্যাদা দিতে হবে, না হলে তাদের সাংসদ পদ বাতিল করতে হবে, না হলে এই 20 সাংসদকে ফিরতে হবে তৃণমূল কংগ্রেসের কাছে। আবার তৃণমূল কংগ্রেসের কাছে এই 20 সাংসদ ফিরলে যে তৃণমূল কংগ্রেস সবাইকে গ্রহণ করবে তা নয়। কুণাল ঘোষ ইতিমধ্যে খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছে, একজন উদ্ভট পরচুলো অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা তিনি বলেছেন, পাশাপাশি আরো 4-5 জন সাংসদ বাদ দিলে 14-15 জন সাংসদকে তৃণমূল কংগ্রেস ফিরিয়ে নিলেও 4-5 জন সাংসদকে তৃণমূল কংগ্রেস ফিরিয়ে নেবে না। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, রচনা ব্যানার্জি, শতাব্দী রায়, জগদীশ চন্দ্র বসুনিয়া, এদের মতো 4-5 জন সাংসদকে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস ফিরিয়ে নেবে না, বরং বাদ বাকি 14-15 জন সাংসদকে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস ফেরত নেবে। আর ইতিমধ্যে এই 20 সাংসদের মধ্যে 3 জন তো বেসুরো হয়ে গিয়েছেন, আবার নতুন করে শোনা যাচ্ছে 2 জন নাকি গুপ্তচরের কাজ করছেন। ফলে এই 20 জন সাংসদের যে সংসার, সেই সংসারে নিত্য অশান্তি,
লেগেই রয়েছে, উল্টে প্রতিদিন বাড়ছে এই অশান্তির রেশ। নতুন করে আরো এক অশান্তি যোগ হয়েছে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের দ্বারস্থ। এবং আগামী দিনে সাংসদ কি থাকবে, এই 20 জন সাংসদ নির্ভর করছে এই 20 সাংসদের আগামী দিনে কি সিদ্ধান্ত নেয় তার উপর। দর্শক বন্ধুরা কি মনে করছেন তারা কি আবার কালীঘাটে ফিরবে, নাকি তাদের সাংসদ পদ খারিজ হবে? রচনা ব্যানার্জি যে সুবিধাবাদী সেটা উনি নিজেই স্বীকার করলেন। কি বললেন? বললেন তৃণমূল হেরে গেছে তাই বিজেপিতে জয়েন করে নিয়েছে, তৃণমূল যদি জিততো তাহলে তৃণমূলেই থাকতো। তা বলছি দিদি, আপনারা যদি জনগণের ভালো করার জন্যই পার্টিতে গিয়ে থাকতেন তাহলে তো এরকমটা মনে হতো না। আপনারা চেয়েছেন যে টাকা রোজগার করতে, এই পার্টি এখন ডুবেছে তাই টাকা রোজগার করতে বিজেপিতে ছুটেছেন, তাই তো? আচ্ছা, আপনারা অভিনেত্রী, আপনাদের না ওই সিনেমায়, টিভির পর্দায় যাত্রাপালাতেই মানায়। আপনাদেরকে এই পার্টিতে মানুষের উপকার করার এই যে মুখোশটা আপনারা পড়েছেন না, এটাতে না আপনাদের মানাচ্ছে না। আর পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ না আপনার রূপটা খুব ভালো করে চিনে গেছে। এইবার আপনি যেই পার্টিতেই যান সেই পার্টি শুধু নামটাই ডোবাবেন, আপনার দ্বারা কোনো ভালো কাজ হবে না, এটা আমাদের বিশ্বাস। আর একটা বড় ভুল কে করেছেন জানেন? মমতা ব্যানার্জি। উনি এই যে অভিনেত্রী, যারা জীবনে অভিনয় ছাড়া কিছু পারেনি না, তাদেরকে নিয়েছেন পার্টিতে। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবারও ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন ভারতের বিতর্কিত যোগগুরু রামদেব। একই সঙ্গে ভারতীয়দের একটু ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। ভারতে কোনো জীবন ব্যবস্থায় হুমকির মুখে নেই দাবি করে রামদেব বলেন, হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা। ভারতের ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও তা সংবিধান ও নৈতিকতার সীমার মধ্যে থাকা উচিত। পাকিস্তানে হিন্দুদের পরিস্থিতি নিয়ে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মন্তব্যের প্রতিক্রিয়া রামদেব বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা নির্যাতন ও অবিচারের শিকার হয়েছেন। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা যে নির্যাতন ও অবিচারের শিকার হয়েছেন তা মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় নিষ্ঠুরতার ঘটনাগুলোর মধ্যে পড়ে। রামদেব বলেন, একদিন এমন সময় আসবে যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে যুক্ত হবে, একটু ধৈর্য ধরুন। লোহিত সাগর দিয়ে ভারতের সব ধরনের পণ্যবাহী জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হুথিদের সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, نفذت القوات البحرية من قبل العدو الإسرائيلي ইসরায়েলকে অব্যাহত সমর্থন দেওয়ার কারণেই ভারতের সব ধরনের জাহাজের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই দিন ইসরায়েলকামী ভারতীয় পতাকাবাহী জাহাজ জগ লক্ষ্যের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী ভারতীয় পতাকাবাহী এই জাহাজটি মুম্বাই বন্দর থেকে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে ইসরায়েলের হাইফা বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে হুথিদের মিসাইল হামলায় জাহাজটি বিধ্বস্ত হয়। জাহাজটিতে 20 জন ভারতীয় ও 2 জন শ্রীলঙ্কান নাবিক ছিলেন, যাদের সবাইকে নিরাপদে উদ্ধার করেছে সৌদি কোস্টগার্ড। এদিকে লোহিত সাগর দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের ওপর হুথি বিদ্রোহীদের নিষেধাজ্ঞার ঘোষণায় বিপাকে পড়েছেন ভারতীয় ব্যবসায়ী ও রপ্তানিকারকরা। বর্তমানে ভারতের মোট রপ্তানির প্রায় 53% হয় লোহিত সাগর দিয়ে। কিন্তু হুথি বিদ্রোহীদের এই আকস্মিক নিষেধাজ্ঞার ঘোষণায় ভারতীয় রপ্তানিকারকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। ইতিমধ্যে হুথি বিদ্রোহীদের এই ঘোষণার ফলে ভারতের শেয়ার বাজারের দর ইতিহাসের সর্বনিম্নমুখী হতে শুরু করেছে। একই সঙ্গে ভারতের রপ্তানিকারক, আমদানিকারক এবং শিপিং কোম্পানিগুলোর মধ্যে অনিশ্চয়তা বেড়ে গেছে। ভারতীয় রপ্তানিকারকদের আশঙ্কা করছেন, পরিস্থিতি দীর্ঘায়িত হলে পণ্য পরিবহনে অতিরিক্ত সময় লাগবে, পরিবহন ব্যয় কয়েক গুণ বেড়ে যাবে এবং আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থানও দুর্বল হয়ে পড়তে পারে। ভারত থেকে ইউরোপ ও আমেরিকায় সমুদ্রপথে যে পরিমাণ পণ্য রপ্তানি হয় তার অধিকাংশই লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালী দিয়ে পরিবহন করা হয়। শুধু রপ্তানি নয়, জ্বালানি আমদানির জন্য ভারত এই নৌ রুটটির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় ভারতকে প্রচুর পরিমাণে রাশিয়া থেকে জ্বালানি আমদানি করতে হয়। কিন্তু রাশিয়া থেকে ভারতে আসা জ্বালানির সিংহভাগই লোহিত সাগরের সামুদ্রিক রুট ব্যবহার করে পরিবহন করা হয়। মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ধাক্কা সামলাতে না সামলাতেই এবার লোহিত সাগরেও নতুন সংকটের মুখে পড়েছে ভারত। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর রাশিয়া তুলনামূলক কম দামে ভারতকে তেল ও গ্যাস সরবরাহ করে পরিস্থিতি কিছুটা সামাল দিচ্ছিল। কিন্তু হুথিদের এই ঘোষণার ফলে রাশিয়া থেকে ভারতে জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ ও সহজ নৌপথ কার্যত অচল হয়ে পড়েছে। ফলে ভারতের জন্য রাশিয়ার জ্বালানি আমদানির আগের তুলনায় আরও জটিল, ব্যয়বহুল এবং অনিশ্চিত হয়ে উঠেছে। আগে রাশিয়া থেকে ভারতে জ্বালানিবাহী ট্যাঙ্কার পৌঁছাতে যেখানে প্রায় 25 দিন সময় লাগত, এখন বিকল্প সমুদ্রপথ ব্যবহার করতে গেলে সেই সময় বেড়ে 45 দিনেরও বেশি সময় লাগবে। অর্থাৎ একটি জাহাজকে আগের তুলনায় অনেক বেশি দূরত্ব পাড়ি দিতে হবে। এতে শুধু জ্বালানি পৌঁছাতেই সময়ই বাড়বে না, একই সঙ্গে পরিবহন খরচও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে জাহাজ ভাড়া, বিমা খরচ, ইন্স্যুরেন্স ফি, জ্বালানি খরচ এবং নিরাপত্তা বাবদ অতিরিক্ত ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। হুথিদের এই আকস্মিক ঘোষণায় ইতিমধ্যে ভারতের জ্বালানি বাজারে অস্থিরতা শুরু হয়েছে। কারণ ভারত বিশ্বের অন্যতম বড় জ্বালানি আমদানিকারক দেশ। দেশটিকে নিয়মিত বিপুল পরিমাণ তেল ও গ্যাস আমদানি করতে হয়। হুথিদের অভিযোগ, ভারতের নরেন্দ্র মোদী সরকার সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলকে সামরিক সহযোগিতা দিচ্ছে। এ কারণেই ভারতীয় সব ধরনের জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে হুথি বিদ্রোহীরা।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অশ্বিনী কুমার। এক বিবৃতিতে তিনি বলেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে হুথি বিদ্রোহীদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি কার্যকর সমাধানে পৌঁছানো প্রয়োজন। একই সঙ্গে বাব আল মান্দেব প্রণালীতে ভারতীয় জাহাজ চলাচল নিরাপদ ও স্বাভাবিক রাখতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। তবে পরিস্থিতি মোকাবেলায় লোহিত সাগরের বাব এল মান্দেব প্রণালীর নিরাপত্তায় 3টি যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে ভারতীয় নৌবাহিনী। কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরবের মতো সামরিক শক্তিশালী দেশগুলো হুথিদের পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি, সেখানে ভারতের মাত্র 3টি যুদ্ধজাহাজ কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে? হুথিরা তাদের বন্ধুপ্রতিম কয়েকটি দেশকে বাব এল মান্দেব প্রণালী ব্যবহার করার অনুমতি দিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে চীন, রাশিয়া, বেলারুশ, ভেনিজুয়েলা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা সহ আরও কয়েকটি রাষ্ট্র। এর আগেও 2025 সালে অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সংঘাতের সময় পাকিস্তান ভারতের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর ফলে ভারতীয় বিমানগুলোকে দীর্ঘ বিকল্প রুট ব্যবহার করে ইউরোপ ও উত্তর আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোতে যাতায়াত করতে হয়। এতে ফ্লাইটের সময় ও জ্বালানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, যার কারণে ভারতীয় বিমান সংস্থাগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে। সেই ক্ষতির প্রভাব পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই এবার সমুদ্রপথেও ভারতের জন্য নতুন ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। 2025 সালে ভারত ইসরায়েলকে প্রায় 300 টন গোলাবারুদ সরবরাহ করে। নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার পর থেকেই ভারত ইসরায়েল সম্পর্ক ইতিহাসের অন্যতম ঘনিষ্ঠ পর্যায়ে পৌঁছায়। এছাড়া গাজায় ইসরায়েলি সামরিক অভিযান চলাকালে যুক্তরাষ্ট্রের পর ভারতই ছিল ইসরায়েলের অন্যতম বৃহৎ অস্ত্র সরবরাহকারী। এই অবস্থান স্পষ্টভাবেই হুথি বিদ্রোহীদের ক্ষুব্ধ করে। গত 9 মাসে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হুথিদের লক্ষ্য করে 112 বার বিমান হামলা চালালেও ফিলিস্তিনের প্রতি সমর্থনের অবস্থান থেকে হুথিরা বিন্দু পরিমাণ সরে আসেনি। বর্তমানে ভারতের অর্থনীতি বহুমুখী চাপের মুখে রয়েছে। একদিকে হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলে গুরুতর বাধা সৃষ্টি হয়েছে, অন্যদিকে হুথিদের সাম্প্রতিক ঘোষণার পর লোহিত সাগর হয়ে ভারতীয় জাহাজ চলাচলও কার্যত বন্ধের মুখে পড়েছে। এর পাশাপাশি ভারতের প্রাকৃতিক গ্যাসের মজুদও ধীরে ধীরে কমে আসছে। ভারতের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশটির হাতে প্রায় 30 দিনের গ্যাসের মজুদ রয়েছে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছে আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।